স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে মার্টিন লুথার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অনেক পড়ালেখা করছো। আজকে তোমাদের সাথে আমার 22তম ক্লাস। এই 22তম ক্লাসে এসে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় যাব, তোমাদের আশা করি সবার মনে আছে আমরা কত অধ্যায় শুরু করেছিলাম। আমরা 8ম অধ্যায় শুরু করেছিলাম, অর্থাৎ উৎপাদন ক্ষমতা। এই অধ্যায়টির নাম ছিল উৎপাদন ক্ষমতা। এই উৎপাদন ক্ষমতার আজকে দুটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই দুটি বিষয় হলো, আশা করি বোর্ড দেখতে পাচ্ছ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়গুলো কি এবং গাণিতিক সমস্যার সমাধান। উৎপাদন ক্ষমতার বৃদ্ধির উপায়গুলো কি কি আর গাণিতিক সমস্যার সমাধান। গত ক্লাসেও আমরা উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা দুটো অঙ্ক কিভাবে বের করতে হয় আমরা শিখেছি। আজকেও আমরা এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতার অঙ্ক দুটো আরো অন্য প্যাটার্নে, অর্থাৎ অন্যভাবে প্রশ্নে কিভাবে আসতে পারে সেভাবে আমরা দেখে আমরা শিখবো। আমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে, যে কর্মপত্র বা অনুশীলনী দেওয়া আছে, সেগুলো থেকে আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বলতে গেলে আজকে তোমাদের এই অধ্যায়ের এই দুটো শেষ। পরবর্তী আমরা নতুন ক্লাসে নতুন অধ্যায়ে আমরা যাব। তো প্রথমে আমরা যাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়গুলো কি কি। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমার কোম্পানিতে বা আমার ফ্যাক্টরিতে বা আমার কারখানায় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করানোর জন্য কি কি উপায় আমাকে বের করতে হবে বা কি কি উপায়ের উপর আমাকে নজর দিতে হবে বা খেয়াল করতে হবে, তাহলে আমি একমাত্র আমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবো। অনেক অনেক ফ্যাক্টরিতে, অনেক কোম্পানিতে, অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে উৎপাদন ক্ষমতা তাদের তাদের ক্ষমতা অনুসারে যথেষ্ট থাকা সত্ত্বেও কিছু কিছু বিষয়ের কারণে তারা তাদের উৎপাদন ক্ষমতা, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে পরিমাণ উপাদানগুলোর প্রয়োজন হয়, যে পরিমাণ বিষয়গুলোর প্রয়োজন হয়, তারা মনে করছে তারা যে পরিমাণ উৎপাদন করছে সেটা যথেষ্ট। কিন্তু যখনই বাজারে তাদের পণ্যের চাহিদাটা বৃদ্ধি পায়, তখনই তারা বুঝতে পারে যে না, আমাকেও আমার উৎপাদন বাড়াতে হবে। কিন্তু উৎপাদন ক্ষমতা আছে কিনা সেই দিকটি তাকে কি করতে হবে, খেয়াল করতে হবে যে আমি যে উৎপাদন বাড়াতে যাচ্ছি বা উৎপাদন বাড়াবো, আমার সেই উৎপাদন করার ক্ষমতা কতটুকু। এই কারণে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির যে উপায়গুলো সেগুলো কি কি, অর্থাৎ আমি কোন কোন উপায়গুলো যদি ফলো করি তাহলে আমি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবো। প্রথমে যদি বলি নতুন যন্ত্রপাতি স্থাপন। সহজ কথা, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম একটু আগে, যে কোন কোম্পানি মনে করে যে আমার উৎপাদন ক্ষমতা অনুসারে আমার পণ্য উৎপাদন ঠিকভাবে হচ্ছে। মানে যে মেশিন আছে বা যে যন্ত্রপাতি আমার রয়েছে সে অনুসারে আমার পণ্য উৎপাদন যথেষ্ট হচ্ছে। কিন্তু যখনই তার পণ্যটি বাজারে চাহিদা বেড়ে গিয়েছে, ক্রেতারা কিনতে আগ্রহী হচ্ছে, কিন্তু সেই পরিমাণে তার সেই যন্ত্রপাতি দিয়ে সেই পরিমাণে উৎপাদন সে যেতে পারছে না, তখনই তাকে কি করতে হবে, বৃদ্ধি করার জন্য নতুন নতুন যন্ত্রপাতি কি করতে হবে, স্থাপন করতে হবে। এভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এরপর হচ্ছে উন্নত কাঁচামাল ব্যবহার। দেখা গেল আমি যদি আমার উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করতে চাই, আমার মানসম্মত পণ্য, উন্নত মানের কাঁচামাল আমাকে ব্যবহার করতে হবে।
যেমন বইয়ে কি বলেছে যে নিম্নমানের কাঁচামাল ব্যবহার কাঁচামাল উৎপাদনশীলতা হ্রাস পেয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, তাই উন্নত মানসম্মত কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। বলেছে নিম্নমানের কাঁচামাল ব্যবহারে কাঁচামালের উৎপাদনশীলতা হ্রাস পেয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি যদি নিম্নমানের র ম্যাটেরিয়ালস বা কাঁচামালটা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কি বলেছে যে উৎপাদনশীলতা হ্রাস পেয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে, উৎপাদনশীলতা হ্রাস পেয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। আমরা মনে আছে প্রথম অধ্যায়ে আমরা উৎপাদনশীলতার বিভিন্ন রকম উৎপাদনশীলতার আমরা অঙ্ক করেছিলাম, মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, তাই না? তাহলে আমি যদি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করি তাহলে আমার নিম্নমানের কাঁচামালের উৎপাদনশীলতা কি হবে? হ্রাস পাবে, আর হ্রাস পেলে উৎপাদন ক্ষমতাও হ্রাস পাবে। এ কারণে মানসম্মত আরো ভালো মানের উন্নত কাঁচামাল ব্যবহার করলে উন্নত বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এরপরে হচ্ছে দক্ষ শ্রম বাহিনী গঠন। দক্ষ শ্রম বাহিনী গঠন অর্থাৎ দক্ষ শ্রম বাহিনী উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পূর্ব শর্ত। এই কারণে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ কর্মী বাহিনী গঠন করা যেতে পারে। দুভাবে এরূপ বাহিনী গঠন করা যায়। প্রথমত দক্ষ কর্মী নিয়োগ করে, আরেকটি যারা অদক্ষ বা দেখা যাচ্ছে যে আধা দক্ষ বা অর্ধেক দক্ষ তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এই সুযোগটি দেয়া যেতে পারে, বা এভাবে সুযোগ দেওয়ার মাধ্যমে দক্ষ শ্রমিক বাহিনী গঠন করা যেতে পারে। প্রেষণা দান, একটা বিষয় খেয়াল করবা যে তুমি যে কোনো কাজে কাজ করতে যাও না কেন, যদি তোমার পেছনে তোমাকে প্রেষণা দেওয়ার কোনো মানুষ যদি থাকে, মোটিভেট করার যদি কোনো মানুষ থাকে, বা তোমাকে যদি কেউ মোটিভেশন দেয় কোনো কাজে, প্রেষণা দেয় যে হ্যাঁ তুমি এটা করো, করলে এভাবে পারবে, তুমি অবশ্যই পারবে, তুমি এভাবে করো তাহলে তুমি এভাবে করতে পারবে, তুমি অবশ্যই পারবে, চেষ্টা করো, আমরা আছি তোমার পেছনে, বা তোমাকে আমি হেল্প করব, তোমার যে জ্ঞান যে বুদ্ধি সেটি দিয়ে তুমি এটাকে সাকসেস করতে পারবে এই কাজে। মানে বিভিন্ন রকম মোটিভেশনাল যে স্পিচ গুলো, মোটিভেশনাল যে অ্যাডভাইস গুলো বা উপদেশগুলো না, সেগুলো যদি তোমার কলকারখানা বা উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা যদি শ্রমিক কর্মচারীদের সেভাবে দান করে প্রেষণাটা, তাহলে একমাত্র উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব। অর্থাৎ সোজা কথা, শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের মনোবলটাকে বৃদ্ধি করানো, ঠিক আছে, এটি যদি করানো যায় তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এরপরে হচ্ছে উৎপাদন পরিমাণের উপর গুরুত্ব। উৎপাদন পরিমাণের উপর গুরুত্ব অর্থাৎ আমি যে উৎপাদন করব, উৎপাদনের পরিমাণটা আমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, এবং উৎপাদনের যে পরিমাণ, কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? যেন তেন ভাবে উৎপাদনের পরিমাণ করলে, যদি তুমি গুরুত্ব না দিয়ে উৎপাদনের পরিমাণ ঠিক করো তাহলে কিন্তু সেটা কার্যকর হবে না, ঠিক আছে? বা দেখা যাচ্ছে এক্সেস থেকে গেল, বা দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেল, বা কম হয়ে গেল, হ্যাঁ, সেজন্য উৎপাদনের পরিমাণটাকে গুরুত্ব সহকারে দিতে হবে, তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এখানে যে কথাটা বলেছে আমাদের বইয়ে, উৎপাদনের পরিমাণকে গুরুত্ব না দিয়ে মানের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হলে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। আমি যদি পরিমাণকে গুরুত্ব না দেই, শুধু মান নিয়ে চিন্তা করি যে হ্যাঁ আমাকে মান ভালো করতে হবে, মান ভালো করতে হবে, সেটি নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। তাই মানের পাশাপাশি উৎপাদনের পরিমাণকেও বা সংখ্যাত্মক পরিমাণের উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এরপরে হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার। প্রথমে আমরা বলেছি নতুন যন্ত্রপাতি স্থাপন, এখন আমরা বলেছি আধুনিক প্রযুক্তি ব্যবহার। আধুনিক অর্থাৎ লেটেস্ট যে টেকনোলজি, সেটা তোমাকে
ইউটিলাইজ করতে হবে বা তোমাকে ইউজ করতে হবে। ওই আগেকার দিনের মানদাতা আমলের বা সেকেলের যে সনাতন পদ্ধতি যদি তুমি ব্যবহার করো বা সেকেলের যন্ত্রপাতি ব্যবহার করো, পদ্ধতি অনুসরণ করো, তাহলে তুমি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে না। যেমন আজকালকার আমরা জানি যে আগেকার দিনে আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম যে বেকারিতে হাতে মলিয়ে বা হাতে তৈরি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য তৈরি হতো। পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, বিভিন্ন রকম বেকারির জিনিসপত্র এগুলো হাতে তৈরি হতো। তারপর দেখা যাচ্ছে যে লাকড়ির তোমার ওভেন, না লাকড়ির যে ওভেন, সেই ওভেনে সেটি বানানো হতো। তো সবকিছু হাতে তৈরি হতো। কিন্তু বর্তমানে কি বলেছে, আধুনিক প্রযুক্তি না কম্পিউটারাইজ প্রযুক্তির মাধ্যমে কিন্তু তুমি তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারো। আজকে বিভিন্ন যে কোম্পানিগুলো, বড় বড় বৃহদায়তন যে কোম্পানিগুলো বা ফ্যাক্টরি বলো বা উৎপাদন প্রতিষ্ঠান বলো, তারা কিন্তু হাতের স্পর্শ ছাড়াই সমস্ত পণ্য কম্পিউটারাইজ উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা সেই সমস্ত পণ্য উৎপাদন করছে। দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা সুইচ টিপ দিলে অটোমেটিকলি তোমার কাঁচামাল প্রসেস থেকে শুরু করে একদম কমপ্লিট পণ্যটি তৈরি হয়ে বের হয়ে আসছে। এরকম ভাবে কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও কিন্তু উৎপাদন ক্ষমতা কি তোমার বৃদ্ধি করা সম্ভব। এরপরে হচ্ছে ওভার টাইমের ব্যবস্থাকরণ। দেখা গেল যে তুমি যদি তোমার কোম্পানি দেখা গেল যে তুমি আসলে নতুন যন্ত্রপাতি স্থাপন করার মতো তোমার সেই টাকা পয়সা নেই বা উন্নত কাঁচামাল কেনার মতো সেরকম টাকা পয়সা নেই, তারপরে দক্ষ শ্রম বাহিনী গঠন করার মতো, তাদেরকে গড়ে তোলার মতো সেরকম পয়সা নেই বা প্রশিক্ষণ করার মতো ব্যবস্থা নেই, তারপরে দেখা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মতো সেই ক্যাপাবিলিটিও তোমার নেই। সো তোমার কি করতে হবে, তোমার যা আছে সেটিকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে ইউটিলাইজ করতে হবে? ওভার টাইমের ব্যবস্থা করে। অর্থাৎ তোমার যে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন রকম প্রেষণা দানের মাধ্যমে তাদেরকে ওভার টাইম, অর্থাৎ কাজের অতিরিক্ত কাজ করলো, অর্থাৎ নির্দিষ্ট যে কাজ তার থেকে যদি তুমি অতিরিক্ত কোনো কাজ করো সেটাকে বলা হচ্ছে ওভারটাইম, স্বাভাবিক শ্রমঘণ্টার অতিরিক্ত কার্য না। এক্ষেত্রে প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী কর্মীদের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে যে সাধারণ যে শ্রম ঘন্টা সেটি হচ্ছে 8 ঘন্টা। এখন এই 8 ঘন্টার পরবর্তী যদি আরো 5-6 ঘন্টা ওভারটাইম করাও শ্রমিকদেরকে, তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তোমার যে স্বল্প উৎপাদন ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে তুমি ব্যবহার করে অধিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারো। এরপরে হচ্ছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেল তুমি তোমার উৎপাদনে গেলে এমন সময় তোমার ইলেকট্রিসিটি চলে গেল বা গ্যাস কমে গেল বা পানি সরবরাহ কমে গেল, হ্যাঁ, আর অন্যান্য যে সমস্ত জ্বালানি প্রক্রিয়া রয়েছে বা জ্বালানির যে বিষয়গুলো রয়েছে যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, হ্যাঁ, কয়লা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যদি তোমার নিরবচ্ছিন্ন অর্থাৎ অ্যাভেলেবল না হয় তাহলে কিন্তু তুমি তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে না। সো সেক্ষেত্রে তোমাকে এই সমস্ত যে জ্বালানি যে বিষয়টি বলেছে সরবরাহটা, সাপ্লাইটা অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। তারপর উন্নত কার্য পরিবেশ সৃষ্টি। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটা উৎপাদনকারী কারখানা, ঠিক আছে, সেটির আশপাশ যদি ময়লা, অগোছালো, দূষিত বা পরিবেশ বান্ধব না, অর্থাৎ গাছপালা নেই, শুধু ময়লার ময়লা, ঠিক আছে, ইভেন তোমার যে কলকারখানার ময়লাগুলো নদীতে গিয়ে পড়ছে, হ্যাঁ, ধোঁয়া পরিবেশ দূষিত করছে, এর ফলে শ্রমিক কর্মচারীরা কি হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ, তো এই ধরনের পরিবেশ হলে কিন্তু তুমি তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারবে না। সো যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বলো, উৎপাদনকারী প্রতিষ্ঠান বলো, তুমি তোমার যদি খোলা জায়গাতে বিভিন্ন রকম গাছপালা লাগানোর মাধ্যমে তুমি যদি সবুজে সেটিকে ভরে তুলো, ঠিক আছে, খোলা আলাদা শ্রমিক কর্মচারীদের জন্য আলাদা ডরমেটরির ব্যবস্থা,
খাওয়া দাওয়ার জন্য আলাদা রুম, রিক্রিয়েশনের জন্য আলাদা রুম, বা অসুস্থ হলে সেখানে গিয়ে রেস্টের জন্য আলাদা রুম, ডাক্তার থাকবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই তোমার এই পরিবেশটাকে মিন করে, এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু এভাবেও কিন্তু তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তারপর হচ্ছে বিপণন কার্যক্রমকে সম্প্রসারণ। আমাদের বিপণনের যে কাজগুলো রয়েছে সেগুলোকে বৃদ্ধি করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। কি বলেছে, যে বিপণন কার্যক্রম প্রত্যক্ষ এবং পরোক্ষ, সরাসরি এবং সরাসরি ভাবে না, বিপণন কার্যক্রমগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সহায়ক। বাজার গবেষণার মাধ্যমে একদিকে যেমন নতুন নতুন পণ্য উদ্ভাবন করা সম্ভব হয়, অন্যদিকে তেমনি বিপণন সফলতার ফলে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যা উৎপাদন বৃদ্ধির কার্যক্রমকে গতিশীল করে তোলে। এখানে বলেছে যে বিপণনের যে কাজ, এখানে আমাদের পয়েন্টটা কি, বিপণন কার্যক্রমকে সম্প্রসারণ করা। কিন্তু বিপণন কার্যক্রমকে সম্প্রসারণ আমি কিভাবে করব, আমার যে ব্যক্তিক বিক্রয়, না, আমার যে বাজার গবেষণা, ঠিক আছে, আরো যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে এগুলো যদি আমি বাড়াতে পারি তাহলে কিন্তু আমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তো এই হলো তোমার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়গুলো। আশা করি এই 10টি পয়েন্ট তোমরা বুঝতে পেরেছ। বই যখন তোমরা খুলবে অবশ্যই 8.11 নাম্বারে তোমাদের 508 পৃষ্ঠা 508 পৃষ্ঠায় 508 পৃষ্ঠায় এই টপিকসটি আছে, এই বিষয়টি আছে। তোমরা বই খুলে 8.1 থেকে এটা পড়ে নেবে। ঠিক আছে, আজকে আমাদের দ্বিতীয় বিষয়টি হলো গাণিতিক সমস্যার সমাধান। তোমরা 512 পৃষ্ঠা খুলবে সবাই, 512 পৃষ্ঠার উদাহরণ 1-2 দেখবে। পাঁচশো বারো পৃষ্ঠা, আশা করি খুলেছ সবাই। 512 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 12, 512 উদাহরণ 2, উদাহরণ 2 নাম্বার তোমরা দেখো। উদাহরণ 1, তোমরা গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে সরাসরি তোমাকে কার্যকর উৎপাদন ক্ষমতা এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বের করতে বলেছে, এবং কিছু কিছু প্রশ্ন থাকে, যেমন ছক আকারে থাকে, এখানে তোমার থাকে উৎপাদন ক্ষমতা, এখানে থাকে দুঃখিত সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। কোন কোন প্রশ্নে আসলে এখানে দেয়া থাকে ক প্রতিষ্ঠান, খ প্রতিষ্ঠান, ঠিক আছে। তো তারপরে এখানে থাকে তোমার সর্বোচ্চ, এখানে থাকে সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তোমার এখানে থাকে হচ্ছে 500। তারপরে হচ্ছে তোমার কার্যকর থাকে হচ্ছে, কার্যকর উৎপাদন ক্ষমতা থাকে 300, আর গড় উৎপাদন থাকে হলো 200। এভাবে ছক আকারে, হ্যাঁ, এভাবে ছক আকারে তোমার দেয়া থাকে। এই এক ধরনের প্যাটার্ন থাকে। তো এখান থেকে তোমাকে দেখো, এই প্যাটার্নে যদি প্রশ্নটা দেয়া থাকে, তোমাকে
যদি বলে কার্যকর এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বের করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার জিনিসটা তোমার কাছে ক্লিয়ার, কারণ এখানে সর্বোচ্চ দেয়া আছে, এখানে কার্যকর দেওয়া আছে, এখানে গড় উৎপাদন দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু তোমার বের করাটা খুবই সহজ, তাই না? গড় উৎপাদনটা হচ্ছে 200, আমরা ক প্রতিষ্ঠানেরটা করছি, হ্যাঁ 200, যেহেতু বলছি সর্বোচ্চ, আমি এখানে সর্বোচ্চ বসা দিলাম 500 গুণ 100, বের হয়ে গেল তোমার উত্তর। এরপর যদি বলে তোমার কি কার্যকর, এরপর যদি বলে কার্যকর কত, গড় উৎপাদন 200, কার্যকর হচ্ছে 300 গুণ 100, উত্তর বের হয়ে গেল। ঠিক আছে, এটি এক ধরনের প্যাটার্ন, অর্থাৎ তোমাদের উদাহরণ 2-এ এই ধরনের অঙ্কটি আছে, এটি খুবই সহজ। আরেকটি উদাহরণ 1 তোমরা খেয়াল করো, উদাহরণ 1 খেয়াল করো তোমরা সবাই। উদাহরণ 1-এ যে প্রশ্নটি বলেছে আমি একটু পড়ি, সবাই লক্ষ্য করো। পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 200 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। আমি একটি লাইন পড়ি আর বোর্ডে কিছু লিখি। কি বলেছে? পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। তাহলে 2000 ইউনিট, 2000 ইউনিট। ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে তাহলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। তাহলে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজার সে বিশ্বাস করে যদি দৈনিক সর্বোচ্চ কত ইউনিট, 900 ইউনিট, 900 ইউনিট উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদী মিতব্যয়িতা না কার্যকর উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা কিন্তু মিতব্যয়িতার সাথে উৎপাদন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি কত ইউনিট? 1000 ইউনিট, 1000 ইউনিট, 1000 ইউনিট পণ্য উৎপাদন করে। তাহলে আমাদের এখানে খেয়াল করো যে এই প্রশ্নটার ভিত্তিতে আমাকে কি বের করতে বলেছে? বলেছে এই তথ্যের আলোকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কিন্তু আমরা আগের আমাদের 2 নম্বর উদাহরণে খেয়াল করো, সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে তোমার ছকের মধ্যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন আলাদা আলাদা করে সুন্দর করে দিয়ে দিয়েছে, যে কারণে সূত্র অনুযায়ী জাস্ট আমরা বসিয়ে দিয়েছি। কিন্তু এই প্রশ্নে আমাকে এখানে কিন্তু কোনটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় বসাবো, কোনটা কার্যকরে বসাবো বা কোনটা গড় উৎপাদনে বসাবো আমরা কিন্তু বুঝতে পারছি না, তাই না? তো এখানে তোমরা তোমাদের উদাহরণ 1-এ খেয়াল করো যে যেহেতু আমাকে এই অঙ্কটা থেকে বলেছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বের করতে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে যদি আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা বের করতে যাই, এখন আমরা সবাই সূত্রটা জানি কি, গড় আর সর্বোচ্চ না, আমি সংক্ষেপে লিখলাম, অর্থাৎ এখানে হবে গড় উৎপাদনের হার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, তো এখন এই অঙ্কের মধ্যে আমাকে যেহেতু বলছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার, তাহলে এই অঙ্কের মধ্যে আমার এখানে গড় কত কিভাবে বুঝবো? অর্থাৎ খেয়াল করো যে বর্তমানে লাস্টে একটা কথা লিখেছে না, যে বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 1000 ইউনিট পণ্য উৎপাদন করে, অর্থাৎ তার গড় উৎপাদনের হার হচ্ছে কত? 1000 ইউনিট, গড় উৎপাদনের হার 1000 ইউনিট। আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তাহলে কত হবে? এখানে কি বলেছে খেয়াল করো তো, প্রথম লাইনটাতে বলেছে পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব। অনেকে তোমরা মনে করতে পারো যে 900 ইউনিট মনে হয় সর্বোচ্চ, কিন্তু না, খেয়াল করো 900 ইউনিটের সাথে একটা কথা লিংক আছে, মিতব্যয়িতার সাথে
অর্জন করা সম্ভব। তাহলে মিতব্যয় কথাটা কোথায় আমরা পেয়েছিলাম? কার্যকর উৎপাদন ক্ষমতায়। এই কারণে 900 ইউনিট হবে না। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কোনটা হবে? 2000 গুণ 100। তাহলে আমাদের এখানে কত দাঁড়ায় উত্তর আমরা যদি খেয়াল করি, 50%। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 50% বা শতকরা 50। ঠিক আছে, এবার কার্যকর। এবার যদি আমরা কার্যকরের দিকে যাই, আশা করি সবাই এটা বুঝে গিয়েছো যে এখন কার্যকর বের করতে হলে কত বসাতে হবে। গড় কিন্তু আমার একটাই, 1000। ঠিক আছে, গড় কিন্তু আমার একটাই। কার্যকরের ক্ষেত্রে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা অলরেডি জানো সূত্রটি। তাহলে গড়ের ক্ষেত্রে আমার এখানে কি কোনটা বসবে? এই 1000ই বসবে। ঠিক আছে, এরপর আমার কার্যকর কত? 900, কারণ 900 ইউনিট উৎপাদন করলে আমি মিতব্যয়িতার সাথে পণ্য উৎপাদন করতে পারবো, গুণ 100। তাহলে আমার এখানে কত দাঁড়ালো? হিসাব করো তোমরা। দুঃখিত, 900 গুণ 100। তাহলে এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। তাহলে আমাদের এখানে কত হয়? 111%। আশা করি সবাই এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো। এভাবে তোমাদের আমি কিছু লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এই ধরনের অঙ্ক, অর্থাৎ কোন কোন প্রশ্নে তোমাদের এই ধরনের অঙ্ক এবং ওই ছক আকারের যে অঙ্ক প্রশ্নের প্যাটার্ন আছে, আমি তোমাদেরকে প্রশ্নের তোমার অনুশীলনীর নাম্বার সহ, পৃষ্ঠা নাম্বার সহ লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নিবে। তোমাদের পৃষ্ঠা 502-এ কর্মপত্র 2, তারপরে পৃষ্ঠা 512, যেটা আমরা একটু আগে করলাম, উদাহরণ 1, 2। পৃষ্ঠা 535-এ অনুশীলনী 5-এর গ, 6-এর ঘ। তারপরে পৃষ্ঠা হচ্ছে 536, অনুশীলনী 10-এর গ, ঘ। তারপরে পৃষ্ঠা নম্বর 537, অনুশীলনী 13-র ঘ, 15-র গ। তারপরে পৃষ্ঠা নম্বর 538, অনুশীলনী 17-র গ, 18-র গ, ঘ, আর 19-এর ঘ। এবং পৃষ্ঠা নম্বর 539, অনুশীলনী 22-এর গ। তো এই মূলত তোমাদের যে পৃষ্ঠা নম্বর, অর্থাৎ এই অধ্যায়ের যে পৃষ্ঠা নম্বরগুলো আছে, সেই পৃষ্ঠা নম্বর অনুযায়ী তোমাদের এই অধ্যায়ের শেষে যে অনুশীলনগুলো আছে, সেই অনুশীলনগুলোর নাম্বারের কোনোটার মধ্যে গ নাম্বারে
বলেছে কার্যকর বের করতে বা উৎপাদন তোমার সর্বোচ্চ উৎপাদন বের করতে বলেছে, কোনটাতে দুটোটা বলেছে। এভাবে দেওয়া আছে, তোমরা প্রশ্ন করে বুঝে অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই আজকের এই দুটো আলোচ্য বিষয় তোমরা বুঝতে পেরেছো। তত আগামী ক্লাসে আবারও নতুন কোনো অধ্যায় বা এই অধ্যায়ের যদি আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমি আলোচনা করব, আর যদি না থাকে আমরা নতুন আরেকটি অধ্যায় আমরা যাব। তবে বলে রাখি আজকে পর্যন্ত আমাদের মোট এই 22তম ক্লাস পর্যন্ত আমাদের 5টি চ্যাপ্টার আমরা শেষ করেছি। আশা করি এই 5টি অধ্যায় তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তোমরা, তোমাদেরকে আবারও বলবো ক্লাসগুলো আবার ফলো করো, প্রয়োজনে বারবার দেখো। আর কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে সেটা অবগত করো অথবা কমেন্টস বক্সে জানাও। আর সোমবার দিন আশা করি সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।